আমি আসলে জয়েন করেছি হলো ১৯৭৮ সালের ১ জুন, ১লা জুন। ব্র্যাকে জয়েনিংটা আমার খুব মজার কাহিনী আছে। কাহিনী হচ্ছে যে আমি আসলে নাটক, কালচারাল ইয়ের মানুষ। আমি ছাত্র ইউনিয়ন করতাম। ঢাকা ইউনিভার্সিটির সেন্ট্রাল কমিটির সদস্য ছিলাম, অ্যাক্টিভ। ছোটবেলা থেকেই রাজনীতি করি এবং আমার বাবার নির্দেশ ছিল, তখনকার আমার দাদা ছিলেন ব্রিটিশ আমলের নেতা, কমিউনিস্ট পার্টি। তো উনি সেই বাবার উত্তরসূরি হিসেবে আমাদেরকে বলতেন যে পাকিস্তানের দুর্নীতি দেখেছে, ব্রিটিশ আমলের পরাধীনতার শৃঙ্খল দেখেছে, ওনারাও নির্যাতিত হয়েছিলেন আমার দাদা। তো ওনারা বলতেন, বাবা বলতেন যে সরকারি চাকরি করবা না বাবা, করলে যে ভ্যালুসটা আমরা ক্যারি করছি জেনারেশনটা, ওইটা নষ্ট হয়ে যাবে, এটা করবা না। পারলে বেসরকারি চাকরি করো অথবা নিজেরা নিজেদের মতো ভবিষ্যৎ করে লেখাপড়া শিখো। তো আমরা আবার ছিলাম খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সব ভাই বোন। আমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছি, 8-এ পেয়েছি, এসএসসিতে পেয়েছি, এইচএসসিতে পেয়েছি, পরে গ্রাজুয়েশন এবং সবটাই আমি স্কলারশিপের টাকায় পড়েছি। তো কিন্তু আমি যেহেতু সরকারি চাকরি করব না, করবোটা কি? নানান রকমের, শুধু লেখাপড়া সিলেবাসের বাইরেও অনেক জিনিস করতাম। আমার নিজেরই নাট্যগোষ্ঠী ছিল একটা, ভৈরবে যুগান্তর নাট্যগোষ্ঠী। তো ওখানে নিয়মিত নাটক নামাই। আমি যখন ব্রেকের চিন্তা করছি যে হলো হলে থাকতাম আমি, তো আমাদের যারা এই প্ল্যাটফর্মে যারা থাকে ছাত্র ইউনিয়নের ছেলেপেলেরা সবাই একটু হতাশ, অনেকটা চাকরি নাই, সরকারি চাকরিতে খুব একটা চান্স পায় না, মামা চাচার ব্যাপার নাই, রাজনৈতিক গডফাদার নাই। তো তখন ওনারা, আমরা দেখলাম যে কি করব চাকরি, এবং আমার যারা কলিগ ছিল, তারা কলিগ মানে ছাত্র দলের, ছাত্র ইউনিয়নের কলিগ, তো তারা দেখলাম যে একটু হতাশ। তো আমি একদিন করছিলাম, কাউন্সিলিং করছিলাম রুমে, আমার রুমে মিটিং হতো, সবসময় আমরা থাকতাম, ফ্লোরিং করে থাকতাম আমরা সবাই। একদিন আলাপতে দেখি, পত্রিকায় দেখছি যে প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক মানুষের সাথে কাজ করতে আগ্রহী স্নাতক যুবকদের কাছে, কর্মঠ যুবকদের কাছে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তা আমি তখন বলছি, এই দেখ আমাদের চাকরি মনে এখানে হবে, এটাই আমাদের ইয়ে। এটা বেসরকারি উদ্যোগ, একটা প্রতিষ্ঠান লেগেছে, ব্র্যাককে আমরা চিনি না তখন, বেসরকারি উদ্যোগ, সুতরাং আমার বাবার রক্ষা করা হবে এবং প্রত্যন্ত অঞ্চলে থাকতে হবে। আমরা রাজনৈতিকভাবে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই, থাকতে হবে, থাকা যাবে, আমাদের কোনো সমস্যা হবে না, এই চাকরিটা করা যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে একটা আমার, যে আমি তো এই কাজগুলো করি না। এবার যে কাজ করতে চাই, আমি আমার প্রফেশন ছিল এরকমের, আমি চিন্তাই করতাম যে এমন প্রফেশনটা নিব যেটা একটু রুমে ফ্যানের মধ্যে থাকা যাবে, নাটক টাটক করলে যেরকমের হয়, মানুষ যে আনন্দ দেওয়া যায়, আমার ইনকামও হয়। তো আমি ভাবছিলাম যে আরও কিছু করবো এই লাইনে। সেই সাথে 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 আবার এলএলবিটাও করছিলাম, যে একেবারেই যদি কিছু না হয় আমি যেন অ্যাটলিস্ট ওই প্র্যাকটিসটা করতে পারি। এই ইন্টারভিউটা দেখে আমি আবার বন্ধুদেরকে জোরে আমি চিৎকার করছিলাম, এই যে দেখো। সো আমি যাচ্ছি, আমি এটা দেখবো, তোমরা ভাবার কোনো কারণ না, দেখবো আমি চাকরিটা করতে পারবো, আমি পাবো চাকরিটা, মনে হচ্ছে। এনজিও সম্বন্ধেও তো ধারণা নাই। তো আমি ইন্টারভিউ দিব ভাবলাম। এটা ৭৮-এর এপ্রিলের শেষের দিকে, ডেটটা ঠিক মনে নেই, সম্ভবত ২৫-২৬ হবে এপ্রিলের। বলা হচ্ছে যে ২৫শে এপ্রিল, ২৫শে মে ইন্টারভিউ হবে। তা আমার তখন একটা নাটক চলছিল ভৈরবে, সিনেমা হলে নাটক হবে। সেই নাটকের হলো অনেক বড় রকমের ১০০ টাকার টিকিট, সে ৭৮ সালে ১৭৫-৫০ টাকার টিকিট, সিনেমা হল হবে। আর নাটকের অতিথিরা সব সিনেমা জগতের মানুষ, রাজ্জাক থেকে শুরু করে কবিতা, নায়িকা থেকে শুরু করে অন্যান্য, দিলীপ বিশ্বাস, ওই বিশ্বাস যে আছে এখন, তারপরে দেবাশিসের বাবা। নাটক হলো পরিচালনা করছে হলো ইউসুফ আলী খান খোকা, আর হলো আজিজুর রহমান, উনি ছিলেন নাটকের পরিচালক, দুজনে। তো সুতরাং আমি ওখানে নাটক নিয়ে ব্যস্ত। ওই সময় এটা দেখলাম, চিন্তা করছি যে আমি পরীক্ষায় অংশগ্রহণ কীভাবে, ২৫ তারিখে, 2 দিন আগে নাটক ২৭ তারিখে মঞ্চস্থ হবে রাতে। তো চিন্তা করছি, তারপরে বললাম যে দেই, আমি চাকরিটা পাই কিনা, আসলে পাওয়াটা হলো বড় কথা, বন্ধুদের জানানো যে এখনও আমাদের চাকরি সুযোগ আছে, হবে, শুধু ভয় পাওয়ার কিছু নেই। তারপরে আমি মে মাস আসলো, মের ২৫ তারিখে ঢাকা আসলাম, সিদ্ধেশ্বরী কলেজে
পরীক্ষা হবে, রিটেন হবে, 3 ঘন্টার রিটেন টেস্ট। তো 3 ঘন্টা পরীক্ষা দিলাম। আমি তো ভাবছি যে আমি নাটকের পড়ে যাবো, বিকালবেলা ভৈরব চলে যাবো, ট্রেন যোগাযোগ ছিল শুধুমাত্র। তো আমি তো ওই ট্রেনে চলে যাব আর নাটকের কাজে ব্যস্ত হয়ে যাব। এসে দেখি ওনারা বলেন যে রেজাল্ট দেওয়া হবে 4টার মধ্যে। তো আমি 4টে পর্যন্ত আমাকে থাকতে হচ্ছে। তো আমি থাকলাম, দেখলাম যে ওই লিস্টে নাম আছে আমার, পাশ করলাম। ভৈরব চলে গেলাম, নাটকের লোকজন নানান প্রশ্ন করছে, তুমি ছিলা কোথায়? ডেলি তো রিহার্সাল হয়, তুমি রিহার্সালে নাই। আমি আবার প্রচারের দায়িত্বে ছিলাম, বিভিন্ন ভৈরব, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এলাকায় প্রচার হচ্ছে। তো প্রচারের দায়িত্বে, টিকিট বিক্রির ক্যাশিয়ার আমি। সো আর নাটকের হচ্ছে আমি ওই মূল চরিত্রে। এটা ছিল ছবি বন্দ্যোপাধ্যায়ের চোর নাটক, সে চোরের ভূমিকায় আমি অভিনয় করছি। তো আমি চিন্তা করছি তাহলে তো মিথ্যা কথা বলতে হলো, যে একটা রাতের বেলা গেলাম, সারাদিন কোথায় ছিলে? আমি বললাম যে একটু কাজ ছিল এরকম। তো কালকে থেকে কিন্তু সাবধান। আর আমি যেহেতু নাটকের মূল সুতরাং আমি নিজে নিজেতেই তো সাবধান হচ্ছি, প্রবলেমটা তো আমার কাছেই বেশি। তা আমি তখন পরের দিন যে যেতে হবে এটা আর বলছি না কাউকে। ভোরবেলা আসতে 3টা বাজে ঘুম থেকে উঠে, ওই ট্রেনে আসতে তো ভোরবেলায় স্টেশনে চলে গিয়ে ভোর 7টার মধ্যে ঢাকায় চলে আসছে। এসে হেঁটে হেঁটে মগবাজার, ওই মেঘবাজার ছিল তখন ব্রেকের হেড অফিস, তো ওখানে আসলাম। ওনারা সারাদিন, এটার নাম হচ্ছে ডে লং ওয়ার্কশপ, সারাদিন ধরে ওয়ার্কশপ হবে। এই ওয়ার্কশপে নানান কিছু তাদেরকে পরীক্ষা করবে, ইন্ডিভিজুয়ালি উপস্থিত বক্তৃতা দেওয়া হবে, টপিকস দিয়ে আবার কথা বলতে দেওয়া হবে, স্মল গ্রুপে ডিসকাশন হবে, লিডারশিপ দেখে, পার্টিসিপেশনের অ্যাপ্রোচ দেখে, ডেপথনেস অফ দি এই আপনার যে সাবজেক্টের কত আছে, ডাইভার্সিফিকেশন আছে কি না চিন্তার মধ্যে, সবার মধ্যে লিডারশিপ নিতে পারে কি না, কীভাবে ধরছে কথাবার্তা আবার ছাড়ছে, এরকমের দেখে দেখে সারাদিন হলে আবার বলছে যে 4টা বাজে রেজাল্ট হবে। তো হলো, দেখলাম যে আজকেও পাশ করেছি। প্রথম দিন তো রিটেনে প্রায় 2000 লোক পরীক্ষা দিয়েছিল। পরে আমি দেখলাম যে আমার যে সিলেক্ট হলো রিটেনে, আমার হলো 39 আমার সিরিয়াল, তার মানে অনেক লোক বাদ হয়ে গেছে। তো আজকে ইন্টারভিউর পরে দেখা গেল যে মাত্র কয়েকজন, 10 থেকে 15 জনকে ওরা সিলেক্ট করেছে, বাকি সব বাদ হয়ে গেল। তাহলে এবার তো 26 তারিখ চলে গেল, 27 তারিখ ওই দিন নাটকের দিন। আমি চিন্তা করছি, ভৈরব যাচ্ছি আর চিন্তা করছি আমি কীভাবে তাহলে আগামীকাল কীভাবে বলবো, কি মিথ্যা কথাটা বলবো চিন্তা করছি, কারণ আজকেই নাটক, স্টেজ রিহার্সাল দিনের বেলায়। তো আমি বললাম যে আমার এক ভাই আছে, খালতো ভাই, উনি হচ্ছে ফুডের ডিসি, মানে ডিজি। তো উনি মাত্র ঢাকায় ট্রান্সফার হয়ে আসছে। আমি বললাম আমার ডিজি উনি ঢাকায় ট্রান্সফার হয়ে আসছে, উনি আমাকে বলছে তুমি তাড়াতাড়ি সকালে আমার সাথে দেখা করো। কেন জানি দেখা করতে বলছে, আমি জানি না। তো দেন ওইটা বলে আমি চলে আসলাম ওনার কাছে। সকালে এসে দেখি যে ওই আজকে ভাইবা হবে। তো ভাইবাতে তো ওনারা তো আমি দায়িত্ব নিয়ে এসেছি ভৈরব থেকে, যে আজকে তো ঢাকায় তো আমাদের যেতে হবে, গেস্টদের নিতে হবে যেহেতু, তো আমি সেই দায়িত্বটা পালন করি। তো আমি ওই গেস্টদেরকে নিব, দুপুর 12টা বাজে একটা উল্কা ট্রেন আছে, ভৈরব যাই ঢাকার থেকে, আমি সেই ট্রেনে গেস্টদেরকে নিয়ে যাব। এখন আমি চিন্তা করছি 9টা বাজে, ওনারা বলছে 9টা বাজে ইন্টারভিউ শুরু হবে। আমার আগে আছে 2 জন ইন্টারভিউ দিবে, আমার 39 নাম্বার, কিন্তু রিটেনে আমার আগে আর 2 জন টেস্ট এলাও হয়েছে, আমি থার্ড। তো 9টা যদি বাজে, আমি যদি শুরু হয় তাহলে আমি তো মনে করছি 10:30 11টার আগে আউট হতে পারবো না। তাতে যদি হয়, আমি যদি আবার ওই ট্রেনে আমার গেস্টদেরকে নিয়ে এফডিসিতে যাব, গেস্টদেরকে নেওয়ার জন্যে তারা অ্যাসেম্বল হবে ওখানে, তো আমি তো নিতে পারবো 12টায় যায় কমলাপুর যেতে পারবো না, আমি খুব দুশ্চিন্তায় পড়লাম। তো আমি তো 8টার মধ্যেই চলে গেছি গেটের বাইরে। তো আমি চিন্তা করছি ওনারা জেনেই অফিসে আসেন, আমি অ্যাপ্রোচ করবো আমার প্রবলেমটার কথা। আস্তে আস্তে 8:30টার দিকে গেট খুললো, একজন মহিলা আসলেন। এসে আমি দেখলাম যে, বুঝলাম যে উনি রিসেপশনিস্ট। তো ওনাকে বললাম যে আমার তো এই প্রবলেম। উনি বললেন যে আধা ঘন্টা পরে ইন্টারভিউ শুরু হবে, ওনারা আসুক, এখন আসেন নেই, আসলে আমি দেখি, আপনি বসেন। কতক্ষণ পরে প্রায় 9টা হয়ে গেল, দেখি একজন মহিলা এসছে। আসার পরে আমাকে উনি উঠে গেলেন, উঠে ভিতরে গেলেন, গিয়ে এসে বলেন যে যান আপনি ওই রুমে। তো গেলাম, গিয়ে মহিলা আমাকে প্রশ্ন করছে যে আপনার এত তাড়া কেন, সমস্যা কি? আমি বলছি কোনো সমস্যা নাই,
আমার প্যাশন এটা, আমি নাটক করি তো, আজকে আমার নাটক ইত্যাদি গল্পটা বললাম পুরা। উনি দেখে বললো যে আপনি তো নাটকের মানুষ, আমাদের চাকরিটা তো প্রত্যন্ত অঞ্চলে, তো আপনি এটাকে করবেন কিভাবে, দুইটাকে আপনি ম্যাচ করবেন কিভাবে? আমি বলছি আসলে তো আপনাদের চাকরিটা আমি করবো কিনা জানি না। আমার বন্ধুদের গল্পটা আমি বললাম, আমার বন্ধুদেরকে জানাবো যে চাকরি হয়, পছন্দ হলে থাকবো, পছন্দ না হলে ছেড়ে দেবো, বেশি বেশি সময় আপনাদের নেব না, 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব। তো তাহলে আপনি প্রথম থেকেই বলছেন যে আপনি এটা আপনার ইয়ে না। আমি বলছি আমি কিন্তু এটা বলি না, আমি তো মধ্যবিত্ত ঘরে বিলং করি, চাকরিটা আমাদের দরকারি। আর নাটক করে বলতে আমি চাকরিটা করবো না তা না, কারণ আমার চেহারা অত ভালো না। আর নাটক সিনেমাতে নায়ক না হইতে পারলে না খেয়ে মরে, বিনা চিকিৎসায় মরে। খান জয়নুল, তারপরে ইয়েদের কথা বললাম যে ওদের বিনা বিনা চিকিৎসায় মারা গেল। সুতরাং আমি ওভাবে মরতে চাই না। সুতরাং ইনকাম আমার দরকার, যদি আপনাদের চাকরি ভালো লেগে যায় তাহলে আমি ওনাকে আরও বললাম ব্যাখ্যা করে, দেখুন চাকরি জীবনে তো 2টা প্রফেশন আছে। একটা হচ্ছে আর্নিং পিরিয়ড ইজ দ্য পিরিয়ড অফ এনজয়মেন্ট, যেমন নাটক করা, সিনেমাতে অভিনয় করা, তারপরে রেডিও টিভিতে খবর পড়া। আমি ওনাদেরকে বললাম আমি সিলেট বেতারে আমি পেয়েছি, আমি খবর পড়ার আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি যদি আপনাদের এরকমের সুযোগ হয়, আমি যদি আপনাদের জয়েন করা, আপনাদের শুনলাম সিলেটে আপনাদের প্রজেক্ট আছে, তো আমি যদি সিলেটে পোস্টিং দেন তাহলে আমি তো ওই কাজটা টিভিতে খবর পড়তে পারবো। উনি বলেন যে সেটা অনেক দূরে, আমাদের প্রজেক্ট হচ্ছে শাল্লায়, আপনি সিলেট সদরে পারবেন না। আমি না থাকলাম একদিন কি কোনো দিনকে ট্রান্সফার হবো না, ঢাকাও তো আসতে পারি ভালো কাজ করলে। বলতে তা পারবেন। তো এগুলো অনেকক্ষণ গল্প টল্প হলো হয়ে, আমি ইচ্ছে করে বড় লম্বা করছি না, কারণ আমার তো ওইদিকে তারা আছে। আমি শর্টকাটেই বলছি ওনাকে, আমি বললাম যে আর কতগুলো চাকরি আছে যে আর্নিং পিরিয়ড ইজ এ পিরিয়ড অফ হার্ড ওয়ার্ক, আমি এই কাজটা বরাবরই পছন্দ করি না, এই কারণে নিজেকে প্রস্তুত করছি। তারপর উনি ওই কথাগুলো বললেন, তাহলে আমাদেরটা করবেন কিভাবে? আমি বললাম যে আমি নাও থাকতে পারি। সো এইগুলো তো উনি করার পরে উনি বলছেন যে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি তাহলে যান, আপনার তারা আছে যেহেতু আর কথা বাড়াই না, আপনি তাইলে 1 তারিখে কি জয়েন করতে পারবেন শাল্লায়? তা আমি হিসাব করলাম আজকে হলো 27 তারিখ, রাতের বেলা নাটক করব, 28 তারিখ ঘুমাবো, ওনাকে ওইভাবে বলছিলাম 28 তারিখ ঘুমাবো, 29 তারিখে টাকা পয়সার হিসাব নিকাশ করবো, 30 তারিখে বাড়ি যাব, বাবা মাকে একটু দেখবো, 31 তারিখে লঞ্চে আপনাদের মার্কুলি যায় রাতে পড়বো, 1 তারিখ থেকে যায়নি। সো আমি পারবো, আমার হিসাব করাই আছে। সো তাড়াতাড়ি চলে গেলাম, এদেরকে নিয়ে নাটক টাটক করলাম। এই ছিল, ওই হলো আমার চাকরিতে জয়েন করার কারণ। এই মহিলার নাম হলো আয়েশা আবেদ, তামার আবেদের মা। সো আবেদ ভাইয়ের প্রথম স্ত্রী, ওনার হাতে ইন্টারভিউ হয়েছে। এটা ছিল আমার চাকরি পাওয়ার ইয়ে। তারপরে তো আমি গেলাম ধরুন ইয়েতে শাল্লা, ওখানে মার্কুলিতে আমাদের ইয়ে হবে, প্রথম ওরিয়েন্টেশন হবে 3 দিন, কন্ট্রোলিং ক্যাম্প। শাল্লা ওয়াজ এ প্রজেক্ট, ব্র্যাকের তখন 3টা প্রজেক্ট ছিল। ওনারা বললো যে শাল্লা ইজ দ্য মাদার প্রজেক্ট, 72 ফেব্রুয়ারিতে ওটা তৈরি হয়েছিল। ওখানে 13টা ব্রাঞ্চ আছে ওখানে। আর বললো জামালপুরি যে আরেকটা প্রজেক্ট আছে ঢাকার কাছাকাছি, মানিকগঞ্জ ইন্টিগ্রেটেড প্রজেক্ট। আরেকটা প্রজেক্ট আছে জামালপুর উমেন্স প্রজেক্ট, শুধু মহিলাদের উন্নয়নের জন্যে, সমস্ত স্টাফ মহিলা, ওইটা আরেকটা মডেল টেস্ট করা হবে, ওখানে একটা প্রজেক্ট। আর কিছু আছে ব্র্যাকের বলা হচ্ছিল যে কিছু আউটরিচ প্রজেক্ট আছে। আউটরিচ মানে নন প্রোগ্রাম ওয়ে অফ ডেভেলপমেন্ট, যেখানে কোনো রকমের কর্মকাণ্ড থাকবে না, অর্থনৈতিক কর্মকাণ্ড থাকবে না, মানুষকে সচেতন করে, মানুষকে সংঘবদ্ধ করে, আমরা এটাকে বলতাম ইনস্টিটিউশন বিল্ডিং। ওই ইনস্টিটিউশন বিল্ড আপ করে, তাদেরকে সচেতন করে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা মানুষের অধিকারের মধ্যে আছে সেগুলো আহরণ করার জন্যে, সেগুলো আদায় করার জন্য তাদেরকে সংঘবদ্ধ করা, ওইটা কাজটা ছিল। এই প্রজেক্টগুলো চলছিল। তো আমাকে পোস্টিং করা হলো তো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্টে। ওনারাও সিলেক্ট করেন ওইভাবেই, ওই যে একদিনের ওয়ার্কশপ হয় যে হয়েছিল, সেই ওয়ার্কশপ থেকে কোন প্রজেক্টে কোন লোকটা ভালো করবে সেইভাবে ওনারা সিলেক্ট করে। তো আমি গেলাম ইয়েতে 3 দিনে আমাদের একটা ওরিয়েন্টেশন করা হলো। 3 দিনে মানে এমন করা হলো, আমি বিভিন্ন সময় লিখেছি, লিখার মধ্যে বলেছি আমি যে সমাজ দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ছুঁড়ে একেবারে সবটা খুলে ফেলা হলো, আবার অ্যাসেম্বল করা হলো। আমাদেরকে সমাজের, আমরা যেখানে যে ভূমিতে আছি, যে দেশে আছি, সদ্য স্বাধীন দেশে আমরা যে আছি, সে দেশটা কিভাবে স্বাধীন হলো, এই দেশের মাটিতে সেই আপনার আর্যরা যখন আসলো তখন থেকে কি কি চেঞ্জেস আসলো, মুঘলরা কখন আসলো, অন্যান্য মুসলিম ইয়েরা যখন কারা আসলো, হিন্দু
আপনার যে দেশীয় রাজারা কখন চলে তো মুসলমানরা যখন ইব্রাহিম লোদির থেকে শুরু করে দাউদ খান খুররমি এর থেকে শুরু করে এখন পর্যন্ত কিভাবে হলো জিনিসটা, এইটার ইতিহাসটা বলা হলো। এবং আজকের এই প্রেক্ষাপটে 78-এ এসে ব্র্যাক এই মাটিতে যারা গরিব হলো এই সমস্ত সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক নানান কারণে তাদেরকে আবার কিভাবে আবার উন্নয়নের পথে নিয়ে আসা, সেটা ব্র্যাকের রোল কী হবে, কীভাবে হবে। এবং বলা হলো যে আমরাই হচ্ছে সেই সৈনিক, কারণ সরকারি প্রশাসন নানান রকমভাবে এখন ইমেচিউরড এবং নানান রকমের দুর্নীতিতে আক্রান্ত। এবং আমাদেরকে বলা হলো আমরা একটু বিকল্প মানুষ তৈরি করতে চাই, যেখানে দুর্নীতি, স্বজনপ্রীতি, মানুষের উন্নয়নের পক্ষে সাধারণ মানুষকে যারা জাগিয়ে তুলবে তাদের সেখানে আমরা ক্যাটালিস্ট হিসেবে কাজ করব। আমি গিয়ে দেখলাম যে আমরা হচ্ছি সেকেন্ড ব্যাচ। ফার্স্ট ব্যাচ হয়েছিল মার্চে, 6-7 জনকে নিয়েছিল ব্র্যাক, আর আমাদের নিয়েছে 5 জনকে রিক্রুট। শাল্লা প্রজেক্টে আমরা 5 জন। তো আমি যখন গেলাম যে 2 জন গেল, 1 জন ভোরবেলা 1 জন চলে গেল, কারণ যেতে লেগেছিল আমাদের 16 ঘন্টা। আমি যখন গেলাম ওখানে আমার পাগুলো আপনার হাতির পায়ের মতো হয়ে গেছে। সারাদিন লঞ্চের মধ্যে থেকে 3টা ওয়ে ছিল ওখানে যাওয়ার। আমার বলে যে 3 ওয়ে টু শাল্লা মার্কুলি বলছে। একটা হলো সরাসরি ভৈরব থেকে লঞ্চে যাওয়া যায়, আরেকটা হলো বাই ট্রেন যাওয়া যায়, আরেকটা হলো বাসে যাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়া থেকে নেমে। তো আমি যেহেতু ভৈরব বাড়ি, লঞ্চে আমি উঠলাম। তো লঞ্চের জার্নিটা খুবই হার্ডশিপ। আর আমরা সাধারণত ভৈরবের ছেলেফেলেরা তখন ভৈরব থেকে যারা লঞ্চে উঠে তাদেরকে আনস্মার্ট ভাবতাম, এবং আমাদের এলাকায় লোকাল বলে ময়াল। তা আমি ভাবলাম যে যাদেরকে ময়াল বলছিলাম এতদিন, আমি তো ময়াল হয়ে গেলাম আজকে। সো চাকরিটাই হলো ময়াল হয়ে, এবং রাতের অন্ধকারে যাচ্ছি, সুতরাং কেউ দেখছে না। সো আমার মানে ইজ্জত বাঁচলো আর কি ধরেন। এবং আমি তো ছিলাম ফার্স্ট বয়, সুতরাং আমি আবার ময়াল হয়ে যাচ্ছি, সুতরাং এটা ওরা তো মিলাইতে পারবে না লোকজন। তো আমি যাচ্ছি, তো লঞ্চ যখন যাচ্ছে না 31 তারিখে ভোর 4টা বাজে 30, ভোর 4টা বাজে 12টা বাজে আমি লঞ্চে যাই বসে আছি। কারণ লঞ্চ গাড়ি গিয়ে আমি দিনের বেলায় ট্রায়াল দিলাম আগে। ওরা বলে যে লঞ্চে যদি ওই 12টার পরে যায় না বসা যায়, মানে একটা আপার ক্লাস আছে উপরে, ছোট 10 বা 5-7 জন বসতে পারে। ওরা যায়, লোকজন যায় ওখানে আগে বসে থাকে, ব্যবসায়ীরা ওখানে শুয়ে থাকে, সুতরাং আপনি তো ওখানে বসতে পারবেন না। সুতরাং বসার জন্য আমি 12টা বাজে চলে এসেছি, জায়গা নিয়েছি। প্রচুর মশা আর হলো আপনার ঘাম, বাতাস নাই, 4 ঘন্টা, আর মানুষের গায়ের গন্ধ, বস্তাপাতি, মাছ টাছ এগুলোর গন্ধ। বসে আছি, চিন্তা করলাম এই চাকরিটা করতে যাচ্ছি আমি, ইউনিভার্সিটির তো খুঁজবে তা এত ভালো ছাত্র, এটা করতে যাচ্ছি। কিন্তু আমি যাচ্ছি, কিন্তু আমার মা বাবা জানে না, তখন তো পরীক্ষা হয়নি, আমি ছাত্র। তো এইরকম যে আমি যাব কেউ ভাবেনি। আর বন্ধু বান্ধব তো বলে গেছি যে আমি চাকরিটা করবো না, দেখতে যাচ্ছি। যে আমি যখন লঞ্চ চলছে না ধীর গতিতে, তখন তো জুন মাসের 1 তারিখ, মের 31 তারিখ, তখন মাত্র বর্ষা শুরু, বর্ষা হচ্ছে, ধান কাটা শেষ হয়েছে, হাওরে ঘোলা পানি শুরু। আমি রবীন্দ্রনাথকে তখন বকা দিচ্ছি মনে মনে, 2-3 ঘন্টা গিয়ে রবীন্দ্রনাথ বকা দিচ্ছি, রবীন্দ্রনাথ তোমার সুজলা সুফলা শস্য শ্যামলতা আমি দেখছি না, আমি শুধু চতুর্দিকে ঘোলা পানি দেখছি। আর এই ঘোলা পানিতে মানুষের হাহাকার দেখছি, কত মানুষের বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে। তারপরে সদ্যতে এই যে ধান এবছর বন্যা হয়েছিল, যখন এই বর্ষা আসার সময় হাওরগুলো তলিয়ে গেছিল, ওই লোকজনকে শুনতে পাচ্ছি আমি, এই যে লঞ্চের মানুষজন কথা বলে, তো ওরা বলছে যে এই হাওরের ধান তুলতে পারি না, এই ধান তুলতে পারি না, এইগুলো নিয়ে হচ্ছে যে এতে মানুষের কান্না হাহাকার আছে, শুধু সুজলা সুফলা না। আপনি তো পানসি নৌকা দিয়ে তাহলে কখন ঘুরলেন, এগুলো আমি লিখে হচ্ছি। হ্যাঁ, আমার লেখাতে বিভিন্ন সময়, যেটা এটা তো রবীন্দ্রনাথের পুরা কথা হলো না, কমপ্লিট সৃষ্টি তো আর আলাদা।